আয়েশার সাথে আরাবির বাসা থেকে বেরিয়ে সুইমিং পুল এর পাশে ঘাসের মাঝে বসলো। দোলনার পেছনে ৫-৬টি বড় বড় গোলাপ ফুলের গাছ লাগানো। অনু এর আগে এত বড় গোলাপ ফুলের গাছ দেখেনি। কলম কাটা আম গাছের ন্যায় ছড়িয়ে আছে ডালপালায়। গাছটাও অনেক মোটা। অনু উঠলে ভেঙে যাবে বলে মনে হচ্ছে না। পুরো গাছ জুড়ে ফুল ফুটে আশেপাশে তীব্র ঘ্রাণ ছড়িয়েছে। সকালের মিষ্টি রোদ শরীরের পরে মিষ্টি অনুভূতি দিচ্ছে। খরগোশছানা খাঁচা থেকে ছেড়ে দিল যাতে ঘাস খেতে পারে। আয়েশা ফোন টিপছে। আরাবি অনুভার সাথে টুকটাক কথা বলছে। কতবার মেয়েটির কাছে সরি বলছে তার হিসেব নেই। অনু বারবার সে বিষয় পাল্টে অন্য কথা তুলতেও আরাবি ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছে। আরুপি, তুমি অন্য কথা বলো না। আমি কাল রাতের ঘটনা ভুলে যেতে চাই। তাছাড়া সেখানে তোমার কোনো হাত ছিল না আপি। তুমি এমন করলে আমার কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। যদি হাত ছুটে না যেত তাহলে এত কিছু হতো না। ওকে, এখন বলো কাল কোথায় ছিলে? অজি ভাইয়ের অফিসে। ভাইয়ের কেবিনের মধ্যে একটা রেস্ট রুম আছে সেখানে। তুমি কিন্তু আবার ওই কথায় তুলছো আরুপি। ও সরি পাখি। তিন বোনের মাঝে আবির, সাবির আর সাকির যোগ হলো। আবির বড় একটা গোলাপ ছিঁড়ে অনুভার কানের পাশে গুজে দিল। ৬ বাহিনীর গল্প জমে ক্ষীর। এক একজন এক এক কথা বলে বলে হেসে উঠছে। অনু কি মনে করে যেন বারান্দায় তাকালো। অচি ২ হাত দিয়ে বারান্দার রেলিং ধরে ওর দিকেই তাকিয়ে আছে। অনু তাকানোর সাথে সাথে চোখাচোখি হলো। অনু সেদিকে চোখ ছড়িয়ে আবার গল্পে মুছে গেল। তবে চোরা চোখে তার অচি ভাইকে দেখতে ভুলছে না। কালো টি শার্টের সাথে ধূসর ফুল প্যান্ট। অচি অনুর দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে, যেন কিছু একটা গভীরভাবে ভাবছে। আয়মান আয়ান দুষ্টুমি করতে করতে অনু আর আয়েশার মাঝে বসলো। একটু পর আবরেশা মিশে আরাবি আর অনুর মাঝে ঠাস করে বসে। শাম বসার সাথে সাথে অনু অচির দিকে দেখলো। মনে মনে চাইছে অচিও আসুক, কিন্তু অচির দিকে তাকিয়ে অবাক হলো। এতক্ষণ অচির চাহনি ছিল শীতল মুগ্ধ, কিন্তু এখন চোয়াল শক্ত হয়ে চাহনি কঠিন হয়ে গেছে। অনু ঠোঁট এক চিলেতে তাচ্ছিলের হাসি ফুটলো। অনু তো এই চাহনি এর আগের মানে উল্টো বুঝেছিল। তাই তো না বুঝে নিজের পুরো সত্তা দিয়ে লোকটাকে ভালোবাসা দিয়েছে। এখন চাইলেও ফিরতে পারছে না। আগে দূর দূর করতো, আশেপাশে আসলে ধমক দিয়ে তাড়িয়ে দিত। এখন বিয়ের পর ১ নম্বরের চিপকো হয়ে গেছে। কেমন লুচুদের মতো চড়াচড়ি করতে আসে। বাজে লোক একটা। অনু অছির মুখের দিকে তাকিয়ে ভ্যাংচি কাটলো। বেচারা অছি অনুর দিকে অবুঝের ন্যায় ভ্রু কুচকে তাকিয়ে আছে। হঠাৎ অনুভার ভেংচি কাটার মানে বুঝতে পারছে না। আয়াজ বারান্দা দিয়ে পিচ্ছিদের আড্ডা দেখে আয়রার কাছে আসলো। আয়রা, দেখো বাইরে সবাই গোল হয়ে গল্পে মজে গেছে, চলো আমরাও যোগ দিই। তোমার রাত থেকে মুড সুইং দেখছি, ওদের সাথে গল্প করলে ভালো লাগবে। এক একটা বাঁদর। আয়রা আয়াছের দিক থেকে চোখ সরিয়ে বাহিরে দেখলো। আয়ান হাত নাড়িয়ে কি যেন বলে হাসতে হাসতে আয়মানের উপর গড়িয়ে পড়ছে। আয়মান আয়ানকে হাসির মাঝে জড়িয়ে ধরছে। ২ ভাইয়ের ভালোবাসা অসীম, প্রত্যেকজনের চোখে মুখে উজ্জ্বলতা। অনু গোল গোল চোখে আয়মানের দিকে তাকিয়ে আছে। আয়মান অনুভার ওড়নার কোণ গোল করে কানে দেওয়ার চেষ্টা করছে। ওড়নার চারপাশে লেজ থাকার কারণে করতে পারছে না। অনু সেটাই মনোযোগ দিয়ে দেখছে। আয়রার এই ফ্যামিলিটা খুব প্রিয়। ও এরা যেখানে বসে আলোক রওশনি ছড়িয়ে দেয়। আয়রা, তুমি কি কোনোভাবে অনুকে হিংসে করছো? দেখো, আমার অনুকে কখনোই হিংসে স্থান দিও না। আমি অনুকে হিংসা করছি না আয়াস, আপনি ভুল ভাবছেন। আমি অনুর প্রতি সবার ভালোবাসা দেখে ঈর্ষা করছি। আমার ৩ ভাই কখনোই ভালো করে কথা অবধি বলতো না। এখনও মানুষ আপন ভাই বোনের মাঝেও প্রকৃত ভালোবাসা নেই। আর আপনি আয়ান, আরমান সবাই অনুকে কতটা নির্ভেজাল মুক্ত ভালোবাসেন। কাছ থেকে না দেখলে এটা কেউ সহজে বিশ্বাস করবে না। সন্ধ্যার পর মনে হয়েছে এই বাড়ি মৃত্যুপুরী শুধু একটি মেয়ের জন্য। আর সকাল হতে না হতে সবার মাঝে আনন্দ যেন মেয়েটির চেহারা দেখে ১০০০ গুণ বেড়ে গেছে। আয়াজ আয়রাকে বাহু বন্ধনে জড়িয়ে নিল। আমার আয়রা, আমি তো রাত্রেই তোমাতে ভুল বুঝেছিলাম, সরি। তবে কি তুমি আমার অনুপাতকে
ভালোবাসো না? আয়রা মুচকি হাসলো। জানি না, তবে ওকে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম। জানেন আয়াস, ও এসে আমাকে কি দিয়েছে? আয়াজ আয়রার মুখের দিকে উৎসুক দৃষ্টি দিল। এতগুলো চকলেট। চকলেট খেলে নাকি বাবুকে চকলেটের মতো লাগবে। কথা শেষ করে আয়রা শব্দ করে হেসে উঠল। মেয়েটি ভাইয়ার জন্য খুব কষ্ট পেয়েছে, তবুও ভাইয়ার সাথে এমনভাবে কথা বলে যেন কিছুই হয়নি। আমার অনুর মাঝে একটা আলাদা সত্তা আছে, যেটা প্রতিটি মানুষকে আপন করে নিতে সাহায্য করে। তুমি আঘাত করলেও কখনো চোখ তুলেও তাকাবে না। আচ্ছা, অনুকে সবাই এত ভালোবাসে, তাহলে অজি ভাইয়া ওকে দেখতে পারে না কেন? অনুর ভালোবাসা দেখেও কি ভালোবাসতে ইচ্ছে করে না? আয়রার বোকা কথা শুনে মনে মনে হাসলো। তুমি কি কখনো অজির চোখের দিকে তাকিয়ে দেখেছো? ওরে বাবা, তার থমথমে আওয়াজ শুনলে আমার ভয়ে কাঁপে। আর আপনি বলছেন তার চোখের দিকে দেখবো? যদি ওর চোখের দিকে তাকিয়ে দেখতে, তাহলে কখনো এমন প্রশ্ন করতে না। তার মানে অজি ভাইয়া অনুকে ভালোবাসে। অসীম। একটা কথা আপনাকে বলিনি, জানেন, আগে মাঝে মাঝে রাতে দেখতাম ভাইয়া অনুর রুমে বের হচ্ছে। একদিন আড়ালে দাঁড়িয়ে দেখি ভাইয়া রুমে গিয়ে অনুর দিকে অপলক তাকিয়ে আছে। বেশি কিছু সময় থাকার পর কপালে একটা চুমু দিয়ে অনুকে টিক করে বেরিয়ে আসলো। তখন ভাবতাম আপনিও তো এটাই করেন। অনুকে অজি ভালোবাসে, সেটা এখন থেকে না, অনু হওয়ার পর থেকে। আয়রা অবাক হয়ে গেল। তাহলে তৃতীয় আপুকে বিয়ে করলো কেন? তাহলে সেই দিনকে অনুর জন্য অজি ভাইয়া পাগলের মতো চিৎকার করেছে? আয়াজ উত্তর দিল। আয়রার হাত ধরে বেরিয়ে গেল। ধীরে ধীরে বাড়ির মুরব্বীরা এসে জুনিয়রদের সাথে জয়েন্ট হলো। আয়াজ শামকে সরিয়ে অনুভার পাশে বসেছে, তাও অচির চোখ রাঙানো দেখে। আয়রা সারা খানের কাছে। আরহাম খান ছোটদের উপদেশ দিচ্ছেন। সবাই মনোযোগ সহকারে শুনছে। অনু অচির দিকে তাকিয়ে দেখে ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে। আয়াজের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, অজি ভাইয়াকে ডাকলে আসবে। তোমার মনে হচ্ছে আসবে? ডাকার অপেক্ষায় আছে। লজ্জায় আসতে পারছে না। এত সুন্দর আসর দেখে মনে হচ্ছে লোল পড়ছে। আয়াজ অনুভার মাথায় হাত বুলিয়ে দিল। ঘাড় ঘুরিয়ে অজিকে ডাকলে অজি বিনা বাক্যে চলে আসলো। আয়াজ মনে মনে হাসলো। এই দুটোর ভালোবাসার শক্তি অন্যরকম, একজন অপরজনকে না দেখে অনুভব করতে পারে। অজি আয়মানকে সরিয়ে অনুভার গা ঘেঁষে বসলো। অনু কানের কাছে ফিসফিস আওয়াজ শুনে চমকে অজির দিকে ফিরল। অজি চোখ গরম করে ওর দিকে তাকিয়ে আছে। আসার সময় কতবার বললাম বাসায় গিয়ে রেস্ট নিবে, তা না করে এখানে আসর জমিয়েছো কেন? নিজেও তো এখানে আসার জন্য হ্যাংলার মতো কুটকুট করে তাকিয়েছিলেন। অজি পেছনে দিয়ে হাত দিয়ে অনুর কোমরে খামচি দিয়ে বলে, তুমি জানো এক রাক্ষসী আমাকে বাঁকা চোখে গিলে খাচ্ছিল, ভয়েই তো ওভাবে তাকিয়েছিলাম। আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলে কত রাক্ষসীর ঘুম হারাম হয়, এটা কি সে রাক্ষসী জানে? অনু গোল গোল চোখে অজির দিকে তাকালো। তার চোরা চোখে তাকালো। এই লোক লক্ষ্য করেছে? হায় আল্লাহ, এই লোকের চোখ মানুষের না শকুনের? রাক্ষস কিভাবে দেখলো? নিশ্চয়ই রাক্ষস ওই রাক্ষসীকে গিলে খাচ্ছিল। ওই রাক্ষসীকে তো আমি চোখ বন্ধ করেও গিলে খাই। তুমি জানো রাক্ষসীটা অনেক মিষ্টি, ইচ্ছে করে বুকের মাঝে চেপে ধরে সারাদিন বসে থাকি। অনু চাহনি তীক্ষ্ণ হলো। সে তো ভেবেছে অজি ভাই তার কথা বলে, কিন্তু অজি ভাইয়ের সুর তো অন্যদিকে মোড় নিচ্ছে। নিশ্চয়ই ওই তিথির কথা বলছে। অজি অনুভার গাল টিপে দিল। এই দুইটাকে এক জায়গায় কে বসালো? আয়াছের কথায় সবাই অজু আর অনুভার দিকে দেখলো। আয়মান হেসে দিয়ে বলে, সাপ নেউলের ঝগড়া লেগে গেছে। মানু, তুমি এখানে আসো। আয়মান নড়তে গেলে অচির চোখ গরম করলো। ভাইয়া, তুমি আমার দিকে দেখো। তোতা পাখি, তুমি বড় ভাইয়ার দিকে দেখো, তাই আর ঝগড়া লাগবে না। অনুভা অচির কোমরে খামচি দিয়ে আয়াছের দিকে ফিরে বসলো। আয়মান আরহাম খানের দিকে তাকিয়ে বলল, বড় বাবা, অনু পিকনিক খাবে বলেছে। আপনার আইডিয়া অনেক ভালো, তাই আপনি ঠিক করুন কোথায় যাওয়া যায়। ভালো কথা। আমরা প্রতি বছর ওপিরের একটা পিকনিকের আয়োজন করি, যে কোনো ফাঁকা মাঠে। চলো এবার নদীর কোনো পারে করা যাক।
কি বলো বাচ্চারা? সবাই হই হই করে উঠল। অচি বারবার চোরা চোখে মায়ের দিকে দেখছে। খুব ভালোবাসে তার মামকে, কিন্তু সারা খান 2 মাস হলো অচির সাথে একটাও কথা বলে না। অচির চাহনি দেখে অনুর কেমন খটকা লাগছে। 3 দিন হলো আসছে, কিন্তু অচিকে একবারের জন্য তার বড় মার কাছে যাও তো দূর, কথা বলতেও দেখেনি। অনু সবার মাঝে থেকে উঠে বাসের উদ্দেশ্যে পা বাড়ালো। তার কেন যেন হঠাৎ মন খারাপ হয়ে গেল। তার বড় মা তার অচি ভাইকে কত ভালোবাসে, আর তার জন্য মা ছেলে কথা বলা বন্ধ করে দিয়েছে। অনু সোজা নিচের রুমে ঢুকলো। রুমে এসে বিছানার উপর অচিকে বসে থাকতে দেখে ভয় পেয়ে গেল। ভূত নাকি? তার রুমে অচি ভাইয়ের ভূত? অনু উল্টো ঘুরে দৌড় দিল। অনুর হঠাৎ দৌড় দেওয়া দেখে অচি এক মুহূর্ত বোকা বনে গেল। পরে বুঝতে পেরে অচি হঠাৎ অনুভার পিছু ছুটলো। অনু, দাঁড়াও, তোমার ড্রেসিং করতে হবে। কে শুনে কার কথা? ছুটছে তো ছুটছেই। অচি দৌড়ে পেছন থেকে কোমর জড়িয়ে ধরলো। উড়নচণ্ডী মেয়ে, সারাক্ষণ শুধু জ্বালিয়ে মারে, দৌড় দিলে কেন? আপনি আমার অজি ভাইয়ের ভূত, তাই না? ছাড়ুন, ছাড়ুন আমাকে। অচি এতক্ষণ বুঝলেই মেয়ের দৌড়ের কারণ। অচি কণ্ঠ গম্ভীর করে বলল, আমি অনুভূতির ভূত, তাকে চাটনি বানিয়ে খিচুড়ির সাথে মাখিয়ে খেয়ে ফেলবো। ফাঁকা বাড়ির ভেতরে কণ্ঠটা কেমন ভয়ঙ্কর লাগলো। কথা দেয়ালে বাড়ি লেগে প্রতিধ্বনি তুলছে। ভূত? আমি আমি ভয় পাই। অনু কেঁদে উঠল। সে সত্যি ভূত ভয় পায়। অচির বন্ধনে কেঁপে কেঁপে উঠছে। ভিতর ডিম তুমি, রুমে চলো, গাল ড্রেসিং করে দিব। অচির শীতল কণ্ঠে অনু কান্না বন্ধ করলো। অচি কোমর ছেড়ে দিলে অনু অচির দিকে ফিরে চোখ রাঙিয়ে তাকালো। অনুর তাকানো দেখে অচি হেসে দিল। মেয়েটা একটু কাঁদলে চোখ দুটো লাল হয়ে আকর্ষণীয় হয়ে যায়। কান্না শেষ হলে চোখ দুটো জলে ভরে থাকে। এই জিনিসটা অচিকে মাতাল করে দেয়। ভেজে চোখে টোপ করে চুমুর বর্ষণ দিতে ইচ্ছে করে। অধম ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে অনুকে রুমে নিয়ে আসলো। পেছনের বারান্দায় দোলনার উপর বসে রুমে ঢুকলো। অচি আগে ফার্স্ট এইড বক্স রুমে রেখে গেছে, সেটা হাতে নিয়ে অনুর কাছে আসলো। সামনে দাঁড়িয়ে সাবধানে গোল ড্রেসিং করে দিল। বক্স পাশে রেখে অনুভার পাশে বসলো। অজি ভাই, হুম? বড় মার সাথে কথা বলেন না কেন? মম বলে না। আমার জন্য? অনুর কণ্ঠে অপরাধীর স্বর। না, আমার সাথে অভিমান করে আছে। অভিমান কারা করে? যারা ভালোবাসে তারা। ও, আমার আম্মু থাকলেও আমার সাথে অভিমান করতো, তাই না? তখন আমি কান ধরে দাঁড়িয়ে থেকে আম্মুর অভিমান ভাঙাতাম। অনুভার চোখ ভরে উঠল। আমি যে বলি তুমি একটা গাধা, এটা আর কেউ বলে না? অনু মাথা নাড়িয়ে না করলো। অচি ফোঁস করে শ্বাস ছাড়লো। আপনি বড় মার সাথে কথা বলুন, দেখেন বড় মা কেমন মন মরা হয়ে বসে থাকে। চেষ্টা করেছি, বলে না। সব আমার দোষ। দেখেন আমি একদম ঠিক আছি। আপনি তিথি আপুকে নিয়ে আসুন, দেখবেন বড় মা আপনার সাথে কথা বলবে। অনু গিলে গিলে কথা বলছে। মেয়েটি অনেক কষ্টে কান্না বন্ধ করে রেখেছে। পুরো মুখ অস্বাভাবিক লাল হয়ে গেছে। অচি আস্তে করে উঠে চলে গেল। লেকের পারে অনেক জায়গা নিয়ে উপরে সামিয়ানা টাঙিয়ে নিচে মোটা চট বিছানো হয়েছে। সার্চ ইঞ্জিনের 15 জন ছেলে এসেছে। খানবাড়ি যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকে। ছেলেগুলো আয়মানদের হাতে হাতে কাজ করছে। সবাই জানে ছেলেগুলো আনুস মিলের সদস্য। মুগ্ধ আর মাহি আসছে। রিহাম একটু পরে আসবে। ছেলেরা 10টার সময় নাস্তা করে চলে আসছে। প্রায় 100 জনের আয়োজন করবে। মুগ্ধ আয়াছের কাছে আসলো। ভাইয়া, এত সুন্দর আয়োজন, গান বাজনা হবে না? আয়াত স্বভাবসুলভ হেসে দিল। না ভাইয়া, খানবাড়িতে কোনো গান চলে না। আমাদের অনুভা মম বাজনা শুনতে পারে না, তাই যত পারো শরীর খাটিয়ে মজা মস্তি করো। মুগ্ধ অবাক হয়ে গেল। এই জামানায় এটাও হয় নাকি? মুগ্ধর চাওয়ার দিকে তাকিয়ে সিয়াম খা খা করে হাসছে। সাত মুগ্ধ বেচারা ভেবাচাকা খেয়েছে। ওরা জানে না যে খানবাড়ির প্রত্যেক মানুষ আজীব প্রকৃতির। কাজ কর, শালার খালি প্যাক প্যাক। সিয়াম ধাম করে সাদের পিঠে কিল দিয়ে দৌড় দিল। সাত লাকড়ি হাতে নিয়ে সিয়ামের পিছু ছুটলো। স্যার চিনচিনের ছেলেগুলো তাদের বস্তের বাচ্চামো দেখে মুখ টিপে হাসছে। দেখে কে বলবে এই যুবক কত বড় সার্জেন্ট বিশেষজ্ঞ? তাদের কি তেজ! আরহাম খান আর আয়াস খান চেয়ারে বসে কাজ দেখছে।
তাদের অফিসের কিছু লোক আসবে। বেশ বড়সড় আয়োজন চলছে। অনুভাদের গাড়ি এসে লেকের পাড়ে দাঁড় করালো। এক এক করে সবাই নেমে গেল। অনুভাদের সাথে তরি খুকি আসছে। অনুভা নিচে আরাবির ফোন থেকে কল দিয়ে আসতে বলেছে। অনু নেমে আয়রার হাত ধরলো। আপু সাবধানে নামো, আমার কুটকুটি যেন ব্যথা না পায়। তোমার কুটকুটি তুমি থাকতে ব্যথা কি করে পাবো গো আমার পাগনি? অনু মিষ্টি হাসি দিয়ে আয়রার হাত ধরে হাঁটতে লাগলো। আয়শা অনুভার পাশে এসে কানে ফিস ফিস করে কিছু একটা বলে হাত ধরে টেনে সামনে নিয়ে গেল। অনু অজি ভাই কার সাথে যেন মারামারি করছে। অনু আটকে উঠলো। তার অজি ভাই মারামারি করছে? অনু বিশ্বাস করতে পারছে না। কোথায়? আয়ান ভাইয়া কল দিয়ে বলল। তোকে কল দিয়েছে? না, শ্যাম ভাইকে। শ্যাম ভাই তো সেদিকেই দৌড়ে গেল। অনুর ভয় করছে। তার অজি ভাইকে মানুষ আবার মারছে কেন? হঠাৎ সেদিনের রাত্রের কথা মনে হলো। আয়েশা অজি ভাইকে মানুষ কেন মারে? আমি সেদিন রাতে ভাইয়ার পিঠে অনেক মারের দাগ দেখেছি। আয়েশা বিস্ফোরিত নয়নে তাকালো। কি? ভাইয়া তো কখনো খালি গায়ে থাকে না, তুই কিভাবে দেখলি? যেভাবেই হোক দেখেছি। দুই বোন টেনশন করতে করতে সামিয়ানার ভেতরে ঢুকলো। বেশ কিছু চেয়ার রাখা হয়েছে। আয়েশা দুটো চেয়ার নিয়ে একদম লেকের গা ঘেঁষে বসলো। আয়েশা বসে ফোনে ডুবে গেল। অনু কখনো ফোন সাথে রাখে না, তাই চুপ করে পানির দিকে তাকিয়ে আছে। অনেক মাছ পাড় দিয়ে গুড়গুড় করছে। অনু বসা থেকে উঠে সারা খানের কাছে আসলো। বড় মা, রুটি আছে? না তো মা, ক্ষুধা লাগছে। মাছ পাড়ে ঘুরছে, ওদের খেতে দিব। সারা খান আয়াজকে ডাকলো। বাবা, অনুকে মাছের খাবার এনে দাও। আয়াজ অনুভার হাত ধরে আয়মানের কাছে আসলো। আয়মান, অনুকে নিয়ে ওই দোকানে যাও, ওখানে মাছের খাবার আছে, নিয়ে দাও। আয়াজ কাজে চলে গেল। অনু আর আয়মান দোকান থেকে মাছের খাবার নিয়ে আসলো। আয়মান 6টা আইসক্রিম কিনে দিয়ে সবাই মিলে খেতে বলে চলে গেল। অনুভা 2টা রেখে বাকিগুলো আরাবির হাতে দিয়ে এসে চেয়ারে বসলো। আয়শু, আইসক্রিম খাবে? আবার চিকাই। আয়েশা অনুর হাত থেকে নিয়ে খাওয়া শুরু করলো। অনু আইসক্রিম শেষ করে উঠে দাঁড়ালো। পায়ের স্লিপার খুলে সাবধানে পানির কিনারে দাঁড়ালো। পলি থেকে মাছের খাবার নিয়ে একটু করে পানিতে দিচ্ছে। অল্প কিছু মাছ এসে খেয়ে নিচ্ছে। এতে অনুভার মন ভরছে না। পলির সব খাবার একেবারে দিয়ে উঠে আসলো। হঠাৎ একটা বাইক এসে শো করে অনুভার সামনে দাঁড়ালো। পায়ের কাছে বাইক আসায় ভয় পেয়ে চোখ ঝাপটে বন্ধ করে সিটিয়ে গেল। অচে বাইক থেকে 2 পা নামিয়ে অনুর দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে দেখছে। অনু আশপাশে সারা শব্দ না পেয়ে চোখ খুলে অবাক হয়ে গেল। অচে বাইকের উপর 2 পা 2 দিকে দিয়ে বসে আছে। হেলমেট খুলে বাইকের হেড সাইডে রেখে দিয়েছে। বলিষ্ঠ বডি ইস্ত্রিযুক্ত সাদা টি শার্টের নিচে ফুলে আছে। 2 হাতের কোণে অংশ সাদা স্লিপ দুটো সুন্দরভাবে গোছানো। বাম হাতের কবজিতে ভিনটেজ রোলেক্স ঘড়ি। ঘড়িটি দেখে অনু চমকে উঠল। অনুভা চেয়ার থেকে উঠে খপ করে অচির বাম হাত ধরে ফেললো। ঘড়িটি দেখে চোখ ভরে উঠল। অচির দিকে করুণ চোখে চেয়ে আছে। অচি মিটিমিটি হাসছে। এই ঘড়িটি অচিকে প্রায় 3 বছর আগে রাত্রে আয়াত খানের কথায় অনু দিয়েছে। সে রাতের ঘটনা অনুর স্পষ্ট মনে আছে। সেদিন আয়াত খান অনুকে বলেছে মহামূল্যবান সম্পদের রেজিস্ট্রি হলো। তাকে মহামান্য সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। তাকে দলিল করে দিয়েছে অমূল্য রত্ন। সে রাত ছিল অনেক মধুর। অনু চোখ বন্ধ করে অতীতে চলে গেল। অনু বিছানায় গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ আয়াত খান দ্রুত অনুভার রুমে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে ধিমি গলায় ডেকে তুললেন। অনুভা ঘুম ঘুম চোখে আয়াত খানকে দেখে উঠে বসলো। আম্মাজান উঠুন। আব্বু, আমি ঘুমাবো। আম্মাজান, আজ আপনাকে একটা মূল্যবান গিফট দেব, নেবেন আপনি? অনু উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অবশ্যই নিবে, কেন নিবে না? গিফট মানেই তো খুশি খুশি আমেজ। অনু লাফিয়ে উঠে বসলো। তাহলে চলুন। অনুকে কুচকানো জামা পরা অবস্থায় গাড়িতে বসিয়ে দিলেন। নিচে ড্রাইভিং সিটে বসে পাশে বসিয়ে দিলেন। আম্মাজান,
আজ আপনাকে যে জিনিসটা দেব তার মূল্য হয়তো এখন বুঝবেন না, কিন্তু সময় হলে সেই গিফটটা আপনার কাছে আমৃত্যু মনে হবে আম্মাজান। যেদিন মহামূল্যবান সম্পত্তির মূল্য বুঝবেন সেদিন তাকে যুদ্ধ করে হলেও আটকে রাখবেন, একান্ত নিজের করে রাখবেন। আম্মাজান কথা দেন আমাকে, তাকে খুব ভালোবাসবেন। আয়াত খান গাড়ি চালানো অবস্থায় এক হাত মেয়ের দিকে বাড়িয়ে দিলে অনুভব 15 বছর বয়সী ছোট নরম তুলতুলে হাত বাবার হাতের উপর দিয়ে ওয়াদা করেছে জীবন দিয়ে হলেও সে সম্পদ রক্ষা করবে। অনুভার এক ফোঁটা অস্ত্র গড়িয়ে অঝের ঘড়ির উপরে পড়ল। অনুভা আলতোভাবে ঘড়িটির উপর হাত বুলিয়ে দিচ্ছে, মনে হচ্ছে তার আব্বুকে ছুঁয়ে দিচ্ছে। এই ঘড়ির উপর তার আব্বুর ঠোঁটের ছোঁয়া যেন আজও লেগে আছে। ঘড়ির বক্স খুলে অনুর হাতে পরিয়ে দিয়ে বলেছে, আমার অমূল্য রত্নের হাতে কোটি টাকার ঘড়ি। মানুষের হাতে ঘড়ি পরলে নাকি হাতের সৌন্দর্য বাড়ে, কিন্তু আমার আম্মাজানের হাতে ঘড়ি, এসব ঘড়ির সৌন্দর্য বেড়ে গেছে। আয়াত খান অনুভার হাত ঠোঁটের কাছে নিয়ে পরম মমতায় চুমু দিয়েছেন। অনু ভিনটেজ রোলেক্স ঘড়ি দেখে খুশিতে আয়াত খানকে চড়িয়ে বলেছে, আব্বু, এই ঘড়ি আমার অনেক ভালো লেগেছে। আজ থেকে এই ঘড়ি আমার পছন্দের তালিকায় 1 নম্বর। আম্মাজান, সবথেকে প্রিয় উপহারগুলো প্রিয়জনের কাছে বেশি যত্নের থাকে। আপনি কি এটা আপনার প্রিয়জনকে দিবেন? অনু উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আপনার সবথেকে বেশি প্রিয় কে? অনু একবার অচির দিকে দেখছে, একবার আয়াত খানের দিকে। কি উত্তর দেবে বুঝতে পারছে না। তার তো সব থেকে বেশি প্রিয় আয়াজ ভাইয়া। আমার ভাইয়া। আয়াত খান হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, বললেন তো এই ঘড়ির বেশি কার হাতে সুন্দর লাগবে, আমি বাদে বলবেন। অনু মুচকি হেসে বলে, অজি ভাই, অজি ভাইয়ের হাতে অনেক সুন্দর লাগবে, ফর্সা লোমশ হতে জ্বলবে। কিন্তু অজি ভাই যদি না পড়ে? অনু আয়াত খানের পিছু লুকিয়ে মাথা বের করে অচির দিকে তাকিয়ে বলল। অচি চমৎকার হাসি দিয়ে অনুর দিকে হাত বাড়িয়ে দিল। পরিয়ে দাও, কখনো কোনো দিন ফেলে দিব না, খুব যত্ন করে খুব কাছে রেখে দিব। অচির আশ্বাস দেওয়া দেখে অনু সাহস জুগিয়ে কাপা কাপা হাতে অচির বাম হাতের কবজিতে ঘড়িটি পরিয়ে দিল। অচির সাথে সাথে সবার সামনে অনুভার কপালে চুমু এঁকে দিয়েছে। আয়াত খান মুচকি হেসে অচির পিঠে ঠাস করে কিল বসিয়ে দেন। কি চমৎকার ছিল সেই রাত। অচির চোখের সামনে 2 আঙুল দিয়ে চুটকি বাঁচালে অনুভার সম্বিত ফিরে। চমকে অচির মুখের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। দ্রুত 2 হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। অচি অত্যন্ত শীতল কণ্ঠে ডেকে উঠল। অনু। অনুভা ভরা চোখে চেয়ে বলে, এটা আব্বু দিয়েছে আপনাকে, তাই না? অচি চোখ ঝাপটে হ্যাঁ বলল। আব্বু সেদিন খুব খুশি ছিল, আমাকে কত কত কথা বলেছে জানেন? তুমি খুশি ছিলে না? আমি তো ঘুমের মাঝে বিভোর ছিলাম। সেদিন আব্বু আমাকে গিফট করার কথা বলে সম্পদ দিয়েছে। আমি তো সম্পদ চাইনি, চেয়েছি। কি চেয়েছি? অচির দিকে তাকিয়ে প্রশ্ন করল। অনুভার বোকার মতো প্রশ্ন শুনে বিরক্তির শব্দ উচ্চারণ করলো। সিয়াম আর সাদ অচির কাছে এসে দাঁড়ালো। সিয়াম বাইক বুলাতে বুলাতে কানের কাছে মুখ নিয়ে বলে, অবশেষে অঘোষিত বউকে প্রথম বাইকে ওঠানোর প্ল্যান সাকসেস। তোর গোবরে ভরা মাথা এখানে না খাটিয়ে কাজে যা, সময় হলে 1 সেকেন্ড দেরি না করে চলে যাবি। সিয়াম অচির পেটে খামচি দিয়ে ঠুলতে ঠুলতে চলে গেল। সাদ অচিকে ধিমি কণ্ঠে কিছু বলে সেও সরে গেল। অচি অনুভার দিকে তাকিয়ে বলে, ফাঁকা মস্তিষ্কের রানী ওঠো। অনু অবুঝের ন্যায় অচির মুখশ্রীতে তাকিয়ে আছে। তোমাকে ফুচকা খাওয়াবো। আমি তো উঠতে পারি না, কিভাবে উঠবো? অনু কখনো বাইকে ওঠেনি। খানবাড়িতে কারো বাইক আছে কিনা মেয়েরা জানে না। অচি বাইক স্ট্যান্ডের উপর দাঁড় করিয়ে নেমে আসলো। অনুর কোমর ধরে সুন্দরভাবে বসিয়ে দিল। লেডিস হেলমেট নিয়ে অনুভাকে পরিয়ে দিয়ে নিচে উঠে বসলো। শক্ত করে ধরো। ভয় লাগছে। শক্ত করে ধরতে বলেছি, ধরো। অচির ধমকে অনুভা অচির কাজ চেপে ধরল। অচির শোক করে লেক থেকে বেরিয়ে আসলো। অনুভা অচির পিছে বসে খুশিতে আত্মহারা। অনু শীতল কণ্ঠে ডেকে উঠল, অজি ভাই। মনে হচ্ছে আমি উড়ছি। আমি এই বিশাল আকাশে ছোট্ট একটা টুনটুনি পাখি। অচি ঠোঁট বাঁকিয়ে হাসলো। অজি ভাই। হুম। অনেক ভালো লাগছে।
অছি অনুর হাত কাঁধ থেকে সরিয়ে পেটের উপর রাখলো। অছির মেথিন তুলতুলে পেট অনুভা হাত দিয়ে খামছে ধরলো। অছি হঠাৎ ব্রেক কষলো। দ্রুত ডান হাত এনে অনুভার হাতের উপর হাত চেপে রাখলো। অনু প্রথমে বাইকে উঠে আমেজে ডুবে গেছে, আর আরেকজন নরম হাতের ছোঁয়া পেয়ে কেঁপে উঠে মাতালের মতো দম নিচ্ছে। অজয় ফোঁস করে কয়েকবার শ্বাস টেনে নিল। অনুভূতি? অনু কেঁপে উঠল। অজয় কিছু না বলে বাইক ছেড়ে দিল। অনুকে নিয়ে সোজা আসলো রেস্টুরেন্টে। অজয় খোঁজ নিয়ে জেনেছে 3 বোন এখানে এসে কিছু না খেয়ে চলে গেছে। অনুর হাত ধরে ভিতরে ঢুকলো। 4 চেয়ারের একটা টেবিল আগে থেকেই বুক করা রেখেছিল, সেখানে গিয়ে বসলো। অজয় 2টো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে কল দিল। ওয়েটার এসে 2টো কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল, সাথে খাবারের অর্ডার নিয়ে গেল। অজয় অনুকে একটা দিয়ে নিচে একটা নিল। অনুভা না খেয়ে ঢেলে সরিয়ে দিল। খাবে না? না। কেন? ভ্রু কুচকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, পুদিনা পাতার ঘ্রাণ ভালো লাগছে না। অজয় ওয়েটারকে ডেকে কোল্ড ড্রিঙ্কস পাল্টে দিতে বললে কালকের ওয়েটার বয়টা আসলো। অনুর দিকে গ্লাস বাড়িয়ে দিতে দিতে অনুর দিকে কয়েকবার দেখলো। কাচুমাচু করতে করতে বলে, আপু, কাল না খেয়ে চলে গেলেন কেন? আমাদের বস অনেক রাগ করেছে। আপনাদের জন্য আমাদের অনেক খারাপ লেগেছে। অনু ছেলেটার দিকে পিট করে তাকালো। ভালো লাগেনি তাই খাইনি, তুমি তোমার কাজ করে যাও। অচির গম্ভীর থমথমে কথা শুনে ছেলেটি দ্রুত চলে গেল। ছেলেটার চলে যাওয়ার দিকে অচি তপ্ত চোখে দেখলো। অনুর সাথে কেউ কথা বলুক, এটা অচি একদম সহ্য করতে পারে না। একটু পর 2টো ছেলে অচির কাছে আসলো। একটা ছেলের হাতে শপিং ব্যাগ। অচির দিকে ব্যাগটা বাড়িয়ে দিল। অচির ব্যাগ নিয়ে ছেলেটিকে বসতে বলল। মাসুদ বসো। স্যার, আমি পরে আসি। না। অচির তীক্ষ্ণ কণ্ঠে ছেলেটি কাচুমাচু করে বসে পাশের ছেলেটিকে বসতে বলল। ছেলেটি শুরু থেকে ফোনে ব্যস্ত। মুরাদ বসো। মুরাদ বিরক্তিকর শব্দ করতে গিয়ে চোখ তুলে অনুর দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। অনুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, যেন সে জীবনে প্রথম কোনো মেয়ে দেখছে। মুরাদ বারবার শুকনো ঢোক গিলছে, এমনভাবে তাকিয়ে আছে যেন সুযোগ পেলে অনুকে গিলে খাবে। অচি ব্যাগ থেকে স্ট্রবেরির প্যাকেট বের করে ভালোভাবে ধুয়ে অনুভার সামনে দিল। তখন মাসুদকে ফোনে স্ট্রবেরি আনতে বলেছে। মাসুদ আশেপাশে ছিল, তাই সাথে সাথে নিয়ে এসেছে। সাবধানে খাবে, একটু যেন ঠোঁটের বাহিরে না আসে। অনু রসালো কিছু খাওয়ার সময় পুরো মুখে লেগে যায়, তখন দেখতে কিউট লাগে। অচি মাসুদের সাথে কথা বলছে, মাঝে মাঝে অনুর দিকে দেখছে। অনু চুপচাপ অচির কথা বলা শুনছে আর খরগোশের মতো টুকটুক করে স্ট্রবেরি খাচ্ছে। মুরাদ অনুর দিক থেকে এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নিচ্ছে না। অচি শুরু থেকেই লক্ষ্য করছে, রাগে ভেতর ফেটে যাচ্ছে। অনু ভয় পাবে জন্য কিছু বলছে না। অনু ঠোঁটের পাশে কিছু রস ছড়িয়ে গেছে দেখে অচি একটা টিস্যু নিয়ে আলতোভাবে ঠোঁট মুছে দিল। মাসুদ এক মুহূর্তের জন্য অনুর দিক থেকে চোখ তুলে দেখছে না। মাসুদ জানে সে কার সামনে বসে আছে। মুরাদের এইভাবে তাকানো দেখে মনে মনে দোয়া করছে যেন অঘটন না ঘটে। টেবিলের নিচে দিয়ে হাতের সাহায্যে অনেকবার সতর্ক করেও কাজ হচ্ছে না। মুখে যে বলবে সাহসও পাচ্ছে না। যদি অচি টের পায় খবর করে ছাড়বে। কথা বলার মাঝে ওয়েটার খাবার দিয়ে গেল। অচি 4 জনের জন্যই অর্ডার দিয়েছে। অচি অনুভার সামনে থেকে স্ট্রবেরির বক্স সরিয়ে নিল। আর খেতে হবে না, এগুলো বাসায় খেও। যাওয়ার সময় আরো নিব, কিন্তু আয়শু আরবির জন্য। আপুকেও দিব। ওকে। অচি হাত ধুয়ে অনুভার মুখে লেগে থাকা রস মুছে দিল। একটা টিস্যু হাতে দিয়ে মুছে দিতে বলে মুরাদের দিকে গভীর দৃষ্টি দিয়ে মাসুদকে জিজ্ঞাসা করলো, মাসুদ, ছেলেটা কে? মাসুদ এটারই ভয় পাচ্ছিল, কখন যেন তার বস সুনামি শুরু করে। মাসুদ কর্মচারীদের মুখে শুনেছে তার বসের একটা কাজিন আছে, দেখতে একদম পরীর মতো। সবাই জীবনের থেকেও বেশি মেয়েটিকে ভালোবাসে। মাসুদ রেস্টুরেন্টের গেটে এসে অনুকে এক নজর দেখেই থমকে গিয়েছিল। অচির পাশে ছোট্ট একটা গোলাপি রঙের হিজাব মরানো গোলাপি আভায় জ্বলজ্বল করছে, দেখতে অপসরের থেকে কম লাগছে না।
মাসুদ সাথে সাথে চোখ সরিয়ে নিয়েছে। দ্বিতীয়বার তাকানোর সাহস করতে পারেনি। আশেপাশে টেবিলের অনেকেই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। স্যার, আমার ছোট ভাই মুরাদ। মাসুদ শুকনো ঢোক গিলছে বারবার। এই লোকটাকে দেখলে ভয় লাগে। কেমন ভয়ঙ্কর চোখের চাহনি, যেন যে কোনো মুহূর্তেই চালিয়ে ভস্ম করে দিবে। অছি মুরাদের দিকে তাকিয়ে বলে, কি করো? অনার্স ফাইনাল ইয়ারে। কর্ম করো না উড়নচণ্ডী?